আমরা যুদ্ধ জনগণের অংশগ্রহণ, জনগণকে যুদ্ধের সাথে জড়িত রাখা ছিল আমাদের কাজ। আর তারা করতো অ্যাবসলিউটলি কনভেনশনাল ওয়ার। ওরা যখন যুদ্ধে জিততো আমরা খুশি হতাম। আমরাও যখন কোনো একটা অঞ্চলের জনগণকে মুক্তিযুদ্ধের পক্ষে একত্র করতে পেরেছি বা লোকালি মানে হানাদার বাহিনীকে করেছি, তখন কিন্তু খুশি হয়েছে। মাইক্রোস্কোপিক কন্ট্রাডিকশন হয়েছে। মুক্তিযুদ্ধের সময় এ নিয়ে কোনো কন্ট্রাডিকশন ছিল না। আমরাও মনে করি না ওরা আমাদের কোনো মানে কারণ। তাদের জয় আমাদের আনন্দ দিয়েছে, আমাদের জয় তাদের আনন্দ দিয়েছে। আমরা বিপদে পড়লে তারা সাহায্য করেছে, তারা বিপদে পড়লে আমরা সাহায্য করেছি। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের যে ক্যাম্প প্রথম স্থাপিত হয় আগরতলার এদিকে, এই ক্যাম্প আমরা প্রথম জায়গা নির্ধারণ করেছি। সুতরাং এইটা আজকে যত কথাই যেই বলুক, তৎকালীন না বলে এই মুক্তিযুদ্ধ নিয়ে কোনো বিতর্ক কারোর মধ্যে কোনো কিছু ছিল না। এই বিতর্ক সৃষ্টি করেছে তারা যারা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করে নাই এবং রাজাকারও না মুক্তিযুদ্ধ না মাঝামাঝি একটা অবস্থান নিয়ে বসেছিল, তারা এই সমস্ত তত্ত্বকথা ছড়িয়েছে। মুক্তিযুদ্ধের সংগঠক, মুক্তিযুদ্ধের একজন ইভেন্ট সামান্য কেরিয়ার, মুক্তিযুদ্ধের একজন ইনফরমার, একজন যোদ্ধা এবং যারা প্রত্যক্ষ যুদ্ধ করেছে, শাহাদাত বরণ করেছে, তাদের পরিবার, এদের মধ্যে এই নিয়ে কোনো বিতর্ক কোনোদিন ছিল না মুক্তিযুদ্ধের সময়কালের সময়। যার উপর যে দায়িত্ব আসতো সেই দায়িত্ব পালন করত। কেউ ট্রেনারের দায়িত্ব পালন করত, সেও মুক্তিযোদ্ধা। কেউ অস্ত্র ক্যারি করার সাহায্য করতো, কেউ ইন্টেলিজেন্স উইঙ্গে কাজ করতো, তথ্য সংগ্রহে কাজ করতো, রেখিতে কাজ করতো, সবাই এক ধরনের। আমার উপর যে কাজ এসছে, যে প্রথমটা ছিল নিজে ট্রেনিং গ্রহণ করা, দ্বিতীয় পর্যায়ে হলো মুক্তিযোদ্ধাদেরকে অর্গানাইজ টিমে রূপান্তর করে এবং তাদেরকে সাফিসিয়েন্টলি ইকুইপ করে, ব্রিফ করে তাদেরকে রসদ সহ ভিতরে পাঠানো। এই ব্যাপারে কয়েকবার ভিতরে গেছি, কয়েকবার আসছি, কিন্তু তখন সরাসরি কোনো যুদ্ধে জড়িত হওয়ার সুযোগ ছিল না এবং সরাসরি যুদ্ধে জড়িত হওয়ার আমাদের টিমগুলোর কোনো বিধানও ছিল না। আবার এটাও সত্য, যুদ্ধে বেরিত বিধান ছিল না যেমন সত্য, আবার যুদ্ধ সামনে এসে গেলে পলায়নেরও কোনো বিধান ছিল না। যেমন নাজমুল হাসান পাখির নেতৃত্বে কসবাতে সারগাছে যখন আসছিল, তখন পাকিস্তান বাহিনী তাদেরকে আক্রমণ করে ফেলে। সে অবস্থায় তারা যুদ্ধ করে 3 জন ওখানে শাহাদাত বার করে, কয়েকজন আহত হয়। আবু, রফিক, সাফু ওখানে শাহাদাত বরণ করে, যারা আমার কাছ থেকে আধা ঘন্টা আগে বিদায় নিয়েছে। আবার পাখি তারা যুদ্ধ করে কোনোরকম প্রাণ বেঁচে যায়, পাখি আজকেও বেঁচে আছে। কোনো সময় একটা টিম নিয়ে গেলে হয়তো এমবুশে পড়ে গেলাম, সেটা যদি মোকাবেলা করার মতো হয়েছে তো চলে আসছি। যারা আহত হয়েছে হসপিটালে চলে গেছে। আমাদের টিমের অনেকে আহত হয়েছে, হসপিটালে গেছে, তাদের সাথে আর যুদ্ধের পরে ছাড়া দেখা হয়নি। যারা মারা গেছে তাদের সাথে জীবনেও দেখা হয়নি, শাহাদাত করছে। আর যারা বেঁচে গেছে অনেক সাথে দুলছে। সুতরাং কে কোথায় কোথায় ইভেন্ট চিকিৎসা হবে, এটাও কারণ নখদর্পণে কোনো কিছু ছিল না। সম্পূর্ণ জিনিসটা এটা আঞ্চলিক কমান্ডার টোটাল অ্যারেঞ্জমেন্টের উপর নির্ভর করতে হতো। তো তায়েরও একটা টিমে যাবে, তারা রাত্রে প্রস্তুতি নিচ্ছে, শুয়ে আছে সব রেডি করে। ভোরবেলা ওদেরই একটা গ্রেনেড ব্লাস্ট করলো ওখানে বেশ কয়েকজন আহত হলো। ওই এক মার এক ছেলে তাহের খুব মেধাবী ছাত্র ছিল, ভালো ছাত্র ছিল। তাহের ওখানে ওই আমাদের বেস ক্যাম্পেই মারা গেল। পরে যুদ্ধে ফেরার পর তাহেরের মার সাথে দেখা করতে গেছি। পরে খুব সম্ভবত তার একটা বোনও ছিল। ওরা যখন বলল আমার ভাইকে ফেরত দাও,
আমার কাছে এটার জবাব ছিল না। এই প্রশ্নের জবাবটা আমাকে এখনো তাড়ায়। আর একটা হলো, যুদ্ধকালীন সময়ে খুব বাচ্চা একটা ছেলে ছিল, নাম সাপু, খুব সম্ভবত মেট্রিক পাস করছে, ওর মতো লম্বাটা, খুব চঞ্চল। আমি খুব আদর করতাম। আমরা 100 টাকা বাঙ্গাই 98 টাকা পেয়েছিলাম, 98 টাকা আটানা। 98 টাকা করে টিম লিডার হাতে দিয়েছি, আটানা ওই ছেলেটার হাতে দিয়ে বললাম যে ধর তুই বুট খাইস দেশে দিয়ে। ওই ছেলেটাও সার্কাস অপারেশনে নাজমুল হাসান পাখির নেতৃত্বে সার্কাস দিয়ে ক্রস করছিল। তারা খুব সম্ভবত মুরাদনগরের দিকে যাওয়ার কথা ছিল। ওখানে আবু, সাফু, মুজাম্মেল, এই 3 জন ওখানে মারা যায়। আর সাপু তো রফিকের ভাই। রফিক হলো পরে বাংলা ভাষাকে জাতীয় ভাষা রূপান্তরের জন্য যে ভূমিকা রেখেছে, রফিকের ছোট ভাই। ওদেরকে ট্রেনিং দিয়ে এসে সকালে খবর পাবো ওরা পড়ছে, আর সকালে লাশের খবর পেলাম। আর আবু তাহের মারা যাওয়ার সময় বলে গিয়েছিল যে ওকে যখন বাংলাদেশে দাফন করা হয়, আমরা 2 দিন চেষ্টা করে ওকে দাফন করতে পারিনি বাংলাদেশে। বর্ডার তখন সিল ছিল। এক হলো ওর মায়ের জবাব প্রশ্ন, আর 2 হলো ওকে বাংলাদেশে দাফন করতে পারিনি। ওই ব্যথাটা আমার দেয়। পরে আরেক মুক্তিযোদ্ধা মান্নানের সহযোগিতায় রিটায়ার করছে মান্নান, দনপুর বাড়ি, আগরতলা বর্ডার। ভিতর থেকে বহু কষ্টে কিছু ছেলেকে দিয়ে পাঠিয়ে মাটি নিয়ে, বাংলাদেশ থেকে মাটি নিয়ে কবরে দেওয়া হয়েছে। ওর কবর এখনো বর্ডারে, নাম তাহের, বাড়ি ঢুলিপাড়া। মুক্তিযুদ্ধের বিজয়ের কয়েকদিন আগে, পাকিস্তান বাহিনীর সারেন্ডারের 3-4 দিন আগে, বেস ক্যাম্পে মনিবে ছিলেন না সবাই, প্রায় বাংলাদেশে বেস ক্যাম্পে যারা দেশে চলে গেছে। ঈদের দিন আসছিল, ঈদের দিনের জন্য কিছু খাওয়া আসছিল হেলিকপ্টারে, এয়ার ড্রপ বলে, এয়ার ড্রপ হচ্ছিল। যেহেতু লোক সংখ্যা কম ছিল বেস ক্যাম্পে, ওই খাওয়াটা পাহাড়ে কালেকশন করতে যে হঠাৎ করে খাওয়া তুলতে যেয়ে দেখেছি একদম ওদের লতা আটকানে ছিল কোনো একটা কিছু, ওইটা বাড়ি দিয়ে চোখে এমনভাবে লাগলো যে আমি ঘুরে পড়লাম। ওখান থেকেই প্রায় অজ্ঞান অবস্থা আমাকে উদ্ধার করে নিয়ে যায় ভারতীয় সেনাবাহিনীর এক বেস ক্যাম্পে। ওই বেস ক্যাম্পেই 3য় দিনে পাশের এক লোক, সে ভারতীয় সেনাবাহিনী আহত সৈনিক হবে, সে আমাকে বলে যে তোমাদের দেশ, ভারত সরকার তোমাদের সরকারকে স্বীকৃতি দিয়েছে। এর 2 দিন পরে আমি স্বেচ্ছায় ওখান থেকে রিলিজ হয়ে মূল টিমের সাথে যোগদান করি এবং ডেমাগ্রি দিয়ে চিটং পর্যন্ত পৌঁছাই। রোজার ঈদ, ওই রোজার ঈদে তখনও সকল মুক্তিযোদ্ধা ভিতরে ঢুকে নেই। অনেক, আমরা প্রায় 500-700 মুক্তিযোদ্ধা একসাথে নামাজ পড়েছি। নামাজের পরে যখন হাত তোলা হয় মোনাজাতের জন্য, ইয়া আল্লাহ বলে যে মানুষ চিৎকার দিয়েছিল যোদ্ধারা, আমরা কেন আজকে মার সাথে নাই, দেশে নাই। সেদিন আমার মনে হয়েছে আমাদের দেশ স্বাধীন হয়ে যাবে। মুক্তিযোদ্ধাদের অনুভূতি কেউরে ছোট করে লাভ নাই, সাহসের দিক থেকে বেশি কম। যারা মুক্তিযুদ্ধ করতে গিয়েছে ইভেন ছোট্ট ভূমিকা, জাস্ট একটা কেরিয়ার, একটা ইনফরমার, অনেক কম বয়সী ছেলেদেরকে কাজে লাগানো হয়েছে এই ইনফরমার হিসেবে তথ্য নিয়ে। অনেক কম বয়সে 8-10 বছরের ছেলে মেয়ে লাগবে,
এই থেকে শুরু করে কারোই দেশের জন্য জীবন দেয়ার আকাঙ্ক্ষা ছাড়া অন্য কোনো কিছু ছিল না। আমরা স্বাধীনতা চাই।